আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা আমাদের পাওয়ার সিস্টেম মডিউলের আরেকটি লেকচার দেখব। তো এটি হচ্ছে আমাদের লেকচার 4 এবং আজকের টপিক হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। তো এটাকে আমরা শর্টে সিবি লিখি। তো আজকে আমরা সার্কিট ব্রেকারের ফুল থিওরি নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা সার্কিট ব্রেকার সংক্রান্ত যাবতীয় ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। তো প্রথমেই সার্কিট ব্রেকারের থিওরি যদি আমরা আলোচনা করি কিভাবে কাজ করে তা তো দেখবই। তো তার আগে আমরা জেনে নিই একটা সার্কিট ব্রেকার একটা লাইনে আসলে কখন কখন কাজ করে। সার্কিট ব্রেকার লাইনে নো লোডে কাজ করতে পারে, অর্থাৎ লাইনে যখন কোনো লোড কানেক্টেড নেই, অথবা ফুল লোডেও কাজ করতে পারে, অথবা অন ফল্ট কন্ডিশনেও কাজ করতে পারে। নো লোড আর ফুল লোডে কাজ করবে এটা খুবই স্বাভাবিক। একটা সুইচ, সিম্পল একটা সুইচও সার্কিটে নো লোডে ফুল লোডে কাজ করতে পারে। হুম, তো সুইচ আর সার্কিট ব্রেকারের মধ্যে একটা স্পেশাল পার্থক্য আছে। সুইচ আর আইসোলেটরের মধ্যে একটা পার্থক্য আছে। আইসোলেটর আর সার্কিট ব্রেকারের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো, আমাদের বাসাবাড়িতে যে লোডগুলো আছে সেগুলা পাওয়ার রেটিং খুবই কম, খুবই কম কারেন্ট তারা নেয়। এই জন্য আমরা যখন একটা সুইচ অফ করি বা অন করি, এর ভিতরে যে স্পার্ক হয় খুবই সামান্য। এই স্পার্কের কারণে আমার সুইচে কোনো ক্ষতি হয় না। এই জন্য আমি নো লোডেও একটা সুইচকে অন করতে পারি। আমার পাশে একটা লাইট আছে, অন করলাম। আবার লাইটটা অফ আছে, আহ, তাকে আমি অন করলাম, অন আছে আবার অফ করলাম, করতে পারি, কোনো প্রবলেম হয় না। কিন্তু সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কি প্রবলেম হয়, সার্কিট ব্রেকার আমরা যেখানে ইউজ করি সেখানে বিশাল হিউজ অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হয়। তো তখন আমরা যখন সার্কিট ব্রেকারকে কানেক্ট বা ডিসকানেক্ট করি, ওখানে যে স্পার্কটা হয় বা আর্ক হয়, এটা অনেক বিশাল সাইজের আর্ক হয়। যে আর্কটা মনে করো একটা ব্লাস্টের মতো। এটা যদি সিম্পল সুইচ দিয়ে করি, সুইচ পুড়ে গলে ধ্বংস হয়ে যাবে। তো এই আর্কটাকে কন্ট্রোল করে লাইনকে কানেক্ট ডিসকানেক্ট করে হচ্ছে সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের ভিতরে হচ্ছে আর্ক এক্সটিংগুইশিং ক্যাপাবিলিটি থাকে, যেটা একটা সিম্পল সুইচে থাকে না। তো একটা সিম্পল সুইচ অন ফল্ট কন্ডিশনে কাজ করতে পারে না। লাইনে বিভিন্ন ধরনের ফল্ট হয়, সাপোজ শর্ট সার্কিট ফল্ট হলো, লাইনে হিউজ কারেন্ট যাচ্ছে। ওই অবস্থায় একটা সুইচকে তুমি লাইনে অন অফ করতে পারবা না, বিশাল আর্ক হবে, ধ্বংসযোগ্য হয়ে যাবে। কিন্তু সার্কিট ব্রেকার ফল্ট কন্ডিশনে এই যে মূল কারেন্টের চেয়ে 10 গুণ 20 গুণ 100 গুণ কারেন্ট যায়, এটাকে সে কি করতে পারে, খুব সহজেই লাইনে অপারেট করতে পারে। কারণ সার্কিট ব্রেকারের ভিতরে আগুন নিবানোর ব্যবস্থা আছে। সার্কিট ব্রেকারের ভাইটাল ইউজ হচ্ছে এটাকে ফল্ট কন্ডিশনেও অপারেট করা যায়। সার্কিট ব্রেকার অ্যাকচুয়ালি কি করে, সে তার দুইটা কন্টাক্ট থাকে, একটা ফিক্সড কন্টাক্ট, একটা মুভিং কন্টাক্ট। এই দুইটা কন্টাক্টকে সে মেক করতে পারে অথবা ব্রেক করতে পারে। কিভাবে করতে পারে? ম্যানুয়ালি, হাতে এসে ফিল্ডে এসে সুইচ চাপ দিয়ে অন করা যায়, লিভার ঘুরায় অন করা যায়, অথবা রিমোট কন্ট্রোল ওয়েতেও মেক অর ব্রেক করা যেতে পারে। তো আমরা দেখি একটা সার্কিট ব্রেকার লাইনে অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজ করে। এটা যদি মনে করো একটা সার্কিট ব্রেকারের সাথে লাইনে কিভাবে কানেকশন হয় তার একটা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম বা ফিগার হয়, এটা আমরা স্টাডি করলেই সার্কিট ব্রেকারের অপারেশন বুঝতে পারবো। পাশাপাশি আমরা রিলের অপারেশনটাও এখান থেকে বুঝে যাবো। সাপোজ মনে করো আমার কাছে একটা বাস বার আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার বাস বার। এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন এই বাস বারের সাথেই হচ্ছে আমার সার্কিট ব্রেকারটা কানেক্টেড থাকে, ঠিক আছে? তো সার্কিট ব্রেকার কানেক্ট হয়ে এই দিয়ে আমার একটা লাইন চলে গেল। সাপোজ এখানে বাস বার আছে, এখানে 11 কেবি। এই লাইনটা মনে করো সাব স্টেশন থেকে তোমার বাসায় চলে গেল। এই পয়েন্টটা হচ্ছে তোমার বাসা, ঠিক আছে? আর তোমার বাসা থেকে সাব স্টেশন পর্যন্ত যে লাইন, এই লাইনটাই হচ্ছে কি মূল সার্কিট, যেটাকে তোমার কি প্রোটেকশন দিতে হবে ফল্ট থেকে। এখন মনে করো এই যে লাইনটা আছে, এখানে কোথাও ফল্ট হলো, ঠিক আছে? কোথাও মনে করো গাছ পড়ছে লাইনে, তাহলে কি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেল, একটা ফল্ট কারেন্ট যাচ্ছে, অথবা দুইটা তার ছিঁড়ে 3 নাম্বারটার সাথে লেগে গেছে, অনেক হাই কারেন্ট ফ্লো হচ্ছে। এগুলা কি বলা হচ্ছে? ফল্ট। তো ফল্ট দুই ধরনের হয়, সিমেট্রিক্যাল হইতে পারে, আনসিমেট্রিক্যাল ফল্ট হইতে পারে। সাপোজ একটা ফল্ট হইলো, তো ফল্ট হলে কি হবে, এখানে আগে যেভাবে কারেন্ট যাচ্ছিল তার চেয়ে বেশি কি হবে, কারেন্ট ফ্লো করবে, তাই না? তো প্রাইমারি অবস্থায় যখন কারেন্ট ফ্লো করছিল তখন তো এই সার্কিট ব্রেকারের এই দুইটা কন্টাক্ট কানেক্টেড ছিল, তাই না? নাহলে কারেন্ট কিভাবে যাবে? খোলা থাকলে কি কারেন্ট যেতে পারবে? তো যখন কারেন্ট যাচ্ছিল তখন এই দুইটা কন্টাক্ট কানেক্টেড ছিল।
যখন ফল্ট হলো, এই যে হাই কারেন্ট ফ্লো হচ্ছে বাসবার থেকে এ পর্যন্ত, এই কারেন্টটা এখানে একটা সিটি আছে, এই সিটির মধ্যে দিয়ে আগের চেয়ে বেশি কারেন্ট ইন্ডিউস করে। স্বাভাবিক অবস্থায় অল্প কারেন্ট যাচ্ছিল, এখন অনেক বেশি কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটা, সিটির কারেন্টটা এই রিলে কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হয়। তো রিলে কয়েলে এখন যেহেতু বেশি কারেন্ট যাচ্ছে, এখানে বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করে, এই সুইচটাকে ম্যাগনেটিক্যালি অ্যাট্রাক্ট করে নিচের দিকে নামায় ফেলে। যখন এই সুইচটা নিচের দিকে নেমে যায়, তখন কি হয়, এই সার্কিটটা ক্লোজ হয়ে যায়। এই সার্কিট অ্যাকচুয়ালি কি আছে, এটা হচ্ছে ট্রিপিং সার্কিট। এখানে একটা ব্যাটারি আছে আর একটা কয়েল আছে। যখন এই সুইচটা কানেক্ট হয়ে যায় ব্যাটারির মাধ্যমে, এই কয়েলটা কি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করে, ঠিক আছে। এই ইলেকট্রোম্যাগনেটটা কি করে, এই সুইচকে পিছন দিকে টান দেয়, তখন এই কন্টাক্টটা ব্রেক হয়ে যায় এবং লাইনে ফল্ট হইলো, ওভার কারেন্ট ফ্লো হইলো লাইনে, সেটা সিটি দিয়ে একটা অনুপাত আমার রিলে কয়েলে ফ্লো হইলো। সেই রিলে কয়েল রিলে কন্টাক্টকে কানেক্ট করে দিল। রিলে কন্টাক্ট কি করলো, এখানে আরেকটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করলো, ট্রিপিং কয়েলকে এনার্জাইজ করলো। ট্রিপিং কয়েল সার্কিট ব্রেকারকে লাইন থেকে ডিসকানেক্ট করে দিল। তাহলে দেখো, একটা অটোমেটিক ওয়েতে রিলে এবং সার্কিট ব্রেকারের মাধ্যমে লাইন কি হয়ে গেল, ফল্ট মুক্ত হয়ে গেল। এটা ডিসকানেক্ট হয়ে গেছে মানে কি, এখান থেকে এখানে আর কারেন্ট যেতে পারবে না, ফল্ট কারেন্ট আর ফ্লো হবে না। তখন আমি ফিল্ডে আমার ওয়ার্কার পাঠায় দেখে নিব যে কোথায় ফল্ট হয়েছে এবং সমস্যা কি, তখন ম্যানুয়ালি ফিল্ডে এটাকে আমরা কি করব, সলভ করব। তাহলে এইভাবে হচ্ছে সার্কিট ব্রেকারের মাধ্যমে লাইনকে প্রোটেক্ট করা হয়। এখন এই যে সার্কিট ব্রেকারের মাধ্যমে আমি লাইনকে প্রোটেক্ট করলাম, এখানে তো বিশাল কারেন্ট ফ্লো হচ্ছিল, তাই না, অনেক বেশি কারেন্ট। এই কারেন্টটা যখন আমি এভাবে ডিসকানেক্ট করব, এখানে ভিতরে তো আগে একটা কানেকশন করা ছিল এই দুইটা কন্ট্যাক্ট, এখন তুমি যখন আস্তে আস্তে এটাকে ডিসকানেক্ট করতেছো, তখন কি হবে, তুমি যখন ডিসকানেক্ট করতেছো তখন এখানে আর্কের তৈরি হবে। এই আর্ক নিভানোর জন্য সার্কিট ব্রেকারের ভিতরে কি থাকে, ব্যবস্থা থাকে। সাপোজ যখন এখানে আর্ক তৈরি হচ্ছে, আমি এখানে এয়ার ব্লাস্ট করলাম, প্রবল প্রবল জোরে বাতাস ফ্লো করলাম, তাহলে এখানে আর কি হবে না, স্পার্ক হবে না। অথবা আমি এখানে SF6 গ্যাস, যেটা হচ্ছে অগ্নি নির্বাপনে সাহায্য করে, সেটা এখানে এই চেম্বার দিয়ে দিলাম, তাহলে আর আর্ক হবে না। অথবা এই চেম্বারকে আমি ভ্যাকুয়াম করে দিলাম, যে এখানে কোনো পার্টিকেলই নেই, কোনো আয়োনাইজড হওয়ার সুযোগই নেই বাতাসগুলা, তাহলেও এখানে কি হবে না, স্পার্ক হবে না, আর্ক নিভে যাবে। তো এই হচ্ছে সার্কিট ব্রেকারের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল আর কি। তো এখন আমরা তো সার্কিট ব্রেকার রিলের সাথে কিভাবে কন্ট্যাক্ট করে সেটা একটা দেখলাম। তো ওখান থেকে আমরা একটা আইডিয়া পেয়েছি, সেটা আমরা একটু এখন ফোকাস করার চেষ্টা করি। তো আমরা দেখলাম সার্কিট ব্রেকারে অ্যাকচুয়ালি দুইটা কন্ট্যাক্ট ছিল, তাই না। এই যে দুইটা কন্ট্যাক্ট, এর মধ্যে এরা যখন একসাথে কানেক্টেড ছিল, তখন মনে করো ফল্ট কারেন্ট যাচ্ছে হলো অনেক বেশি কারেন্ট, তাই না। যখন তুমি এদেরকে আস্তে আস্তে আলাদা করতে থাকবা, তখন কি হবে, মনে করো এতটুকু দূরত্বে আছো, আলাদা করে খুব সামান্য ফাঁক করছো, এই জায়গার মধ্যে কি হবে, এখানের বাতাসগুলো আয়োনাইজড হয়ে যাবে। যেহেতু এত অল্প জায়গার মধ্যে অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে আছে, এইগুলো আয়োনাইজড হয়ে যাবে, এইখানের বাতাসগুলোই কন্ডাক্টর হয়ে যাবে। তখন তখন এই বাতাসগুলো আর ইনসুলেট করতে পারবে না, এগুলাই কন্ডাক্টর হয়ে যাবে। তখন এই জায়গার মধ্যে কি হবে, আর্ক এবং স্পার্কিং এর তৈরি হবে। এখান থেকে এখানে কারেন্ট এই বাতাসের মধ্য দিয়ে, বাতাসকেই কন্ডাক্টর বানিয়ে তার মধ্য দিয়ে এখানে ফ্লো হবে। তো এই দুইটা কন্ট্যাক্টের মধ্যে আমার তখন আর্কিং সৃষ্টি হবে। তো দুইটা কন্টাক্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, একটা মুভিং কন্টাক্ট। তো সার্কিট ব্রেকারের বেশিরভাগ সার্কিট ব্রেকারের ক্ষেত্রেই একটা কন্টাক্ট হচ্ছে যার জায়গায় স্টেবল অবস্থায় থাকে, সেটাকে আমরা ফিক্সড কন্টাক্ট বলি। আর একটা হচ্ছে মুভ করতে পারে, সেটাকে আমরা মুভিং কন্টাক্ট বলি, যে এটা এখানে নড়াচড়া করতে পারে আর এটা ফিক্সড থাকে। তো এটা তো নড়াচড়া করলো বা ফিক্সড হইলো, নড়াচড়ার ফলে যে আর্ক তৈরি হইলো কারেন্ট ফ্লো, এক্সেসিভ কারেন্ট ফ্লোর কারণে, এটাকে কিভাবে আমরা নিভাইতে পারি। তো আর্ক নিভানোর দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পার্শিয়াল ডিস্টেন্স বিটুইন কন্টাক্টস। এর মানে হচ্ছে, দেখো, তুমি যদি এই মুভিং কন্ট্রাক্টটাকে অনেক দূরে নিয়ে যাও, তাহলে কি হবে, এখানে তো অনেক বাতাস চলে আসবে, তাই না। এত বেশি বাতাসকে এই ভোল্টেজ কি করতে পারবে না, আয়োনাইজড করতে পারবে না। তাহলে যত দূরে নিবা আর্ক তত কম হবে, এবং একটা নির্দিষ্ট দূরত্ব নেওয়ার পর দেখবা আর আর্কই নাই। তাহলে দুইটা কন্ট্রাক্টের মধ্যে পার্শিয়াল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমি যত বাড়াবো তত কি হবে, আর্ক তত দ্রুত নিভে যাবে। আরেকটা হচ্ছে আয়োনাইজড আয়োনাইজড পার্টিকেল বিটুইন কন্ট্যাক্টস, ঠিক আছে। এটা পার্টিকেল হবে, PAR, আয়োনাইজড পার্টিকেল বিটুইন কন্ট্যাক্টস।
এই দুইটা পার্টিকেলের মধ্যে, এই দুইটা কন্ট্যাক্টের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, এখানে যে বাতাসে পার্টিকেল গুলো আছে এগুলো এক্সেসিভ ভোল্টেজের কারণে আয়োনাইজড হয়ে যায়, তাই না? তখন এগুলো কন্ডাক্টরের মতো কাজ করে। তো এই যে কন্ডাক্টরের মতো কাজ করে তখন ওটা দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে যায়। এখন আমি যদি এখানে যে আয়োনাইজড পার্টিকেল আছে এগুলোকে যদি আমি নিউট্রালাইজ করে ফেলতে পারি, এগুলো যদি এখান থেকে সরাই দিতে পারি, বা এগুলা যে চার্জ তৈরি করছে এখানে আয়ন, ওই আয়নগুলোকে আমি যদি নিউট্রাল করতে পারি, তাহলে এখানে কি থাকবে না, এখানে কোনো আয়োনাইজ পার্টিকেলই থাকবে না। তো পার্টিকেল না হইলে এখান থেকে আর এখান তো কারেন্ট যাইতে পারবে না। আয়োনাইজ পার্টিকেল না থাকলে তখন এখানে আর্কও হবে না। তখন অল্প দূরত্বে আমি কি করতে পারবো, আর্কটা নিভে দিতে পারবো। অ্যাকচুয়ালি দেখা যায় আমাদের জেনারেল যে সার্কিট ব্রেকার আছে ওগুলাকে আমরা যদি অনেক দূরে নিতে চাই আর্ক নিভানোর জন্য, তাহলে অনেক দূরে নিতে হয়, এক একটা সার্কিট ব্রেকারের সাইজ বিশাল বিশাল হয়ে যাবে। তো এই জন্য ডিস্টেন্স দিয়ে আমরা কি করি না, সার্কিট ব্রেকারের ব্রেকিং করি না। আর আমি যদি অনেক ডিস্টেন্স তৈরি করি, তাহলে আরেকটা প্রবলেম হচ্ছে, সার্কিট ব্রেকারের সাইজ যেমন বড় হবে তারপর আর্ক নিতেও সময় অনেক বেশি লাগবে, একটু দূরে যাবে এই কন্ট্যাক্টটা আস্তে আস্তে, তখন এখানে আর্কও কি আস্তে আস্তে নিবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এখানে লাইনে ফল কারেন্ট ফ্লো হইতেই থাকবে। কিন্তু আমি যদি আয়নাস পার্টিকেল গুলাই সাপোজ এতটুকুই আমি এখানে ডিস্টেন্স তৈরি করলাম, কিন্তু আয়নাস পার্টিকেল সরাই ফেলতে পারলাম, তাইলেও কি দ্রুত এখানে আর্ক নিভে যাবে। তাহলে এই দুইটা পদ্ধতিতে হচ্ছে সার্কিট ব্রেকারে আমরা আর্ক এক্সটিংগুইশ করি। এগুলো হচ্ছে আর্ক এক্সটিংগুইশের প্রিন্সিপল। এখন যদি আমরা মেথড গুলা দেখি যে আর্ক যে হইছে সার্কিট ব্রেকারের ভিতরে, এটাকে আমরা কিভাবে এক্সটিংশন করব, কিভাবে এটাকে নিউট্রালাইজ করব। এর মধ্যে আর্ক এক্সটিংগুইশের একটা পদ্ধতি হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেথড। হাই রেজিস্ট্যান্স মেথডটা কি? মেথড হচ্ছে, তোমার এই যে আয়োনাইজড পার্টিকেল আছে দুইটা কন্ট্যাক্টের মাঝামাঝি, তাই না? সাপোজ আমি এখানে আঁকতেছি দুইটা কন্ট্যাক্ট, এখানে আয়োনাইজ পার্টিকেল আছে। এই আয়োনাইজ পার্টিকেল থাকা মানে কি, এরাই তো একটা কন্ডাক্টর, তাই না? এদের মধ্যে দিয়েই তো আরেকটা এইভাবে এখান থেকে ফ্লো করে, কারেন্টটা ফ্লো করে। তাহলে দেখো এই বাতাসগুলাই একটা কন্ডাক্টর হয়ে গেছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই বাতাসের এই অংশটা এটাই একটা কন্ডাক্টর না? তাহলে এটাই যদি কন্ডাক্টর হয় এবং কারেন্ট ফ্লো করে, তার একটা রেজিস্ট্যান্স থাকবে। আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? তাইলে হাই রেজিস্ট্যান্স মেথড হচ্ছে, আমি যদি এল এর মান বাড়াই দিতে পারি, এল অ্যাকচুয়ালি কি আর্কের লেন্থ, তাই না? এই জায়গাটাই তো কন্ডাক্টর হয়ে গেছে, এই কন্ডাক্টরের লেন্থই তো কি আর্কের লেন্থ। আর্কের লেন্থ আমি যদি বাড়াই দিতে পারি, তাহলে কি হবে, এখানে হাই একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। হাই রেজিস্ট্যান্স তৈরি হলে কি হবে, রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট তত কম যাবে এবং আর্ক নিভে যাবে। তাহলে লেন্থ বাড়াইতে যদি আমি পারি, এটা কিন্তু অলরেডি আমরা এতক্ষণ আলোচনা করছি। লেন্থ বাড়ানো মানে কি, এটাকে দূরে সরানো, তাই না? এটাকে দূরে সরানো মানে মানে হচ্ছে আসলে লেন্থ বাড়ানো, আর লেন্থ বাড়ালে কি হবে, রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আহ, আমরা যদি ক্রস সেকশন এরিয়া আছে এটা যদি আমরা কমাই, এইখানে যে আর্কের যে আর্ক তো একটা মনে করো কন্ডাক্টরের মতোই ফ্লো হচ্ছে, তাই না? বাতাসের মাঝখান দিয়ে যদি ফ্লো হচ্ছে, তো এটা যে যখন ফ্লো হচ্ছে এটাও তো একটা জায়গা জুড়ে ফ্লো হচ্ছে। এইখানের টপের মাথা যদি আমরা দেখি, এটা যদি একটা সার্কুলার হয়, এরিয়া হয়, এই টপের মাথাটা এর একটা এরিয়া আছে। তো এই এরিয়াটা আমি যদি কমাই দিতে পারি, তাহলে কি হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এই এরিয়া কিভাবে কমাবো, এই এরিয়া কমানোর একটা ওয়ে হচ্ছে, এটা হচ্ছে আমরা আর্ক স্প্লিটার মধ্যে দেখে থাকি। মনে করো আমার এখানে একটা ফিক্সড কন্ট্যাক্ট আছে, এরপর আমি কি করলাম, আমার এখানে কন্ট্যাক্ট গুলো আমি এভাবে এভাবে দিলাম। তাহলে কি হবে দেখো তো, আগে তো যে আর্ক হচ্ছিল এখানে পুরা অংশ জুড়ে আর্ক হচ্ছিল, তাই না? আর্কের এরিয়াটা অনেক বড় ছিল। এখন আমি যখন স্প্লিট স্প্লিট করে দিছি, ভাগ ভাগ করে দিছি, তখন এখান থেকে এখানে কারেন্ট ফ্লো হবে কি, আর্কের এরিয়াটা আস্তে আস্তে কমে যাবে না? এটাকে বলে আর্ক স্প্লিটিং মেথড। হাই রেজিস্ট্যান্স মেথডের মধ্যে আমরা কি করতে পারি, এরিয়া যখন কমাবো তখন আর্ককে আমরা স্প্লিট করে কি করে দিতে পারবো, আর্কের রেজিস্ট্যান্স বাড়ায় দিতে পারবো। আর রেজিস্ট্যান্স যত বাড়াবো ততই কি হবে, আর্কটা কুলিং হবে এবং কারেন্ট ফ্লো হইতে পারবে না। তো হাই রেজিস্ট্যান্স মেথডে অ্যাকচুয়ালি কি হয়, আর্ক অ্যাকচুয়ালি কুল হয়ে যায় আমরা যখন ধরে নিই। যে আর আগুনকে কুল করা মানে কি, আসলে তাকে কি নেভানো। তো এইটা অ্যাকচুয়ালি ব্যবহার হয় ডিসি সার্কিট ব্রেকারে, ঠিক আছে? এটা খুবই একটা ইফেক্টিভ মেথড না, ঠিক আছে? হাই কারেন্ট এসি সার্কিট ব্রেকারে এটা ইউজ করা যায় না, যে আমি দূরে নিয়ে যাবো তো অনেক দূরে নিতে হবে। কিন্তু লো ক্যাপাসিটি এসি সার্কিট ব্রেকারেও আমরা কি হাই রেজিস্ট্যান্স মেথডটা ইউজ করতে পারি, আর ডিসির ক্ষেত্রে তো আমরা ব্যবহার করতেই পারি।
যেহেতু ডিসিতে আমাদের কম রেটিং এ আমরা ইউজ করি। তাহলে আমরা একটা মেথড দেখলাম, আরেকটা মেথড হচ্ছে আমাদের লো রেজিস্ট্যান্স অর কারেন্ট জিরো মেথড। এটা অ্যাকচুয়ালি কি? লো রেজিস্ট্যান্স বা কারেন্ট জিরো যে মেথডটা আছে সেটা হচ্ছে, মনে করো স্বাভাবিকভাবে তোমার লাইনে ভোল্টেজ আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, সাপোজ ফল্ট হয়েছে, তাহলে লাইনের নির্দিষ্ট একটা যে কারেন্ট ফ্লো হয়, এসি কারেন্টটা কখনো কখনো জিরো হয়ে যায় না? এই যে এসি কারেন্টের এখানে যদি আমি ম্যাগনিটিউড ধরি আর এখানে যদি আমার টাইম হয়, তাহলে এসি কারেন্ট কি এই সার্কিট ব্রেকারের দুই কন্ট্যাক্টের মধ্যেই কখনো কি একটা ম্যাক্সিমাম মানে পৌঁছাবে, আবার কখনো কমে জিরো হয়ে যাবে না? তো বুদ্ধি করে এই যখন জিরো হয়েছে এই সময়টাকেই কাজে লাগানো হচ্ছে কি লো রেজিস্ট্যান্স মেথডের কাজ। তো আমরা অ্যাকচুয়ালি কি করি, এই যখন এখানে কারেন্টটা জিরো হয়েছে এই পজিশনেই আমি যদি এই দুইটা কন্ট্যাক্টকে ছুটাই দিতে পারি, তার মানে কি এই দুইটা কন্ট্যাক্ট যখন কানেক্টেড ছিল তখন কি অনেক হাই কারেন্ট যাচ্ছিল, এবং আস্তে আস্তে যখন জিরো হয়েছে তখন কারেন্ট জিরো হয়ে গেছে, তখনই আমি যদি খুলে দেই এখান থেকে তাহলে কি হয়ে যায়, আরেকটা নিভে যায়, কারণ কারেন্ট জিরো অবস্থায় আমি ডিসকানেক্ট করছি, তখন এই জায়গাটা এনার্জাইজ হতে পারে না। তাহলে এটা খুব অল্প সময়ের ভিতরে করতে হয়, কিন্তু এখানে দেখো খুবই সামান্য সময়ে আবার কারেন্ট ডেভেলপ করতে থাকে, তাই না? কিন্তু আমরা এত ফাস্ট এটাকে কি করতে পারি না, লাইন থেকে ডিসকানেক্ট করতে পারি না। সাপোজ আমি এই কারেন্ট জিরো মুহূর্তেই কি করলাম, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট দুটাকে ওপেন করে দিলাম, তখন দেখা যায় কি, তখন সার্কিট ব্রেকারে একটা ভোল্টেজ দেখা যায়, সেটাকে বলে রিস্ট্রাইকিং ভোল্টেজ। কারণ কারেন্ট আবার যেহেতু ডেভেলপ করতে থাকে তখন লাইনে একটা কারেন্ট একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ ফোর্স তৈরি হয় আর কি। তো দেখা যায় কারেন্ট জিরো মোমেন্টে আমি অ্যাডভান্টেজ তো নিলাম, কিন্তু তাও আমি শতভাগ অ্যাডভান্টেজ নিতে পারিনি। আমি যদি একদম মনে করো 0.00001 সেকেন্ডে এটাকে ডিসকানেক্ট করে দূরে নিয়ে যেতে পারতাম তাহলে আর আর্ক হইতো না, কিন্তু প্র্যাকটিক্যালি তো এত অল্প সময়ে আমরা কন্ট্রাক্টকে এত দূরে নিয়ে যেতে পারতেছি না। এই জন্য কি হয়, এই জন্য লাইনে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্ম করে। তো এই লাইনে যে রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্ম করে, এই দুইটার মধ্যে একটা কম্পারিজন তৈরি হয়, লাইনের রিস্ট্রাইকিং ভোল্টেজ আর ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য মিডিয়াম। ডাইইলেকট্রিক স্ট্রেংথ মানে কি, এই কন্টাক্ট দুইটার মাঝে যে ডাইইলেকট্রিক আছে, অ্যাকচুয়ালি মনে করো যদি বাতাস থাকে তাহলে বাতাসটা ডাইইলেকট্রিক, যদি সালফার হেক্সাফ্লোরাইড থাকে সেটা ডাইইলেকট্রিক, ঠিক আছে। ক্যাপাসিটর ক্ষেত্রে যখন মাইকা থাকে এই মাঝখানের নন ইনসুলেটিং ম্যাটেরিয়ালটাকে আমরা কি বলি, ডাইইলেকট্রিক বলি। অর্থাৎ ওই ম্যাটেরিয়ালটা কত ভালো ইনসুলেটর সেটার উপর ডিপেন্ড করে কি তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ কেমন হবে। এখন এই দুটার মধ্যে কম্পারিজন হয়, এই রিস্ট্রাইকিং ভোল্টেজের যে রেট, রিস্ট্রাইকিং ভোল্টেজ যেভাবে বাড়তেছে, ঠিক আছে, তার চেয়ে বেশি দ্রুত করে আমি যদি লাইনের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বাড়ায় দিতে পারি, ঠিক আছে, মনে করো রিস্ট্রাইকিং ভোল্টেজ বাড়তেছে একটা রেটে আর ডাইইলেকট্রিক স্ট্রেংথ তার দ্বিগুণ রেটে বাড়তেছে, অর্থাৎ আমি এটাকে খুব দ্রুত দূরে সরে নিচ্ছি, অথবা খুব দ্রুত এখানে আমি কি করছি, আর্ক এক্সটিংগুইশিং ম্যাটেরিয়াল গুলো এখানে দিছি, তাহলে কি হয়ে যাবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ দ্রুত বেড়ে যাবে। আর কন্ট্যাক্টের মধ্যে রিস্ট্রাইকিং ভোল্টেজ তো তৈরি হচ্ছে, এর ভিতরে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা তার চেয়েও বেশি গতিতে তৈরি হচ্ছে, বেশি ভ্যালু নিয়ে তৈরি হচ্ছে। এই দুইটার মধ্যে যদি যখন ডাইইলেকট্রিক স্ট্রেংথ তো মিডিয়াম অনেক বেশি হবে রিস্ট্রাইকিং ভোল্টেজের চাইতে, তখনই কি এই কন্ট্যাক্টের মধ্যে আর্কটা এক্সটিংগুইশিং হয়ে যাবে, ঠিক আছে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিকম্বিনেশন, একটা সুইপিং। তো আমি যখন এখানে ডিসকানেক্ট করি তখন এখানে যে এয়ার মলিকুল গুলো আছে, বাতাসের আয়ন গুলা, এই আয়ন গুলা কি হয়, এনার্জাইজড হয়ে যেতে থাকে, তাই না, আয়োনাইজড হয়ে যেতে থাকে। তো আমি যদি আয়োনাইজড পার্টিকেল গুলাকে এখানে সুইপ করতে পারি, তাহলে কি হবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়বে না? মিডিয়ামে কোনো আয়োনাইজড পার্টিকেল নাই, ভালো ইনসুলেটর মতো কাজ করবে। তো আমি সুইপ করে দিলে এখান থেকে সরাই দিতে পারলে তখন কি হবে, আর্ক নিভে যাবে। আর একটা হচ্ছে রিকম্বিনেশন। এইখানে যে আয়নাইজ পার্টিকেল গুলো তৈরি হলো, সাপোজ এখানে পজিটিভ চার্জের আয়নাইজ পার্টিকেল তৈরি হয়েছে, আমি যদি এখানে নেগেটিভ চার্জের কোনো কিছু পাঠাইতে পারি, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে এরা আবার কি হয়ে যাবে, এখানের আয়নগুলো নিউট্রাল হয়ে যাবে। তখনও কি হলো, এখানে আর আয়নাইজ পার্টিকেল নাই। তো আয়নাইজ পার্টিকেল না থাকা মানে কি, এই মিডিয়ামের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বেড়ে গেছে, তখনও কি খুব দ্রুত আমার আর্কটা এক্সটিংগুইশ হয়ে যাবে। তো আমরা আর্ক এক্সটিংগুইশিং এর আমরা দুইটা মেথড দেখলাম। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করব। আহ, তো
সেই টার্মগুলো আমরা দেখি। তো দেখো এখানে কিছু টার্ম হচ্ছে, একটাকে বলা হচ্ছে আর্ক ভোল্টেজ, একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ, একটা রিকভারি ভোল্টেজ। এইগুলা কি, এগুলো আমরা দেখব। আহ, আচ্ছা, এই চিত্রে চলে যাই। মনে করো তোমার সার্কিট ব্রেকারের দুইটা কন্টাক্ট আছে। এই দুইটা কন্টাক্ট মনে করো ওপেন অবস্থায় আছে এবং লাইনে ফল্ট হচ্ছে, তাহলে এই দুইটা কন্টাক্টের মধ্যে একটা ভোল্টেজ পাবা না, তাই না? আর মনে করো আর্ক এখানে নিভে গেছে, তখন এখানে একটা ভোল্টেজ পাবা, সেটা একটা ভোল্টেজ। তো আর্ক ভোল্টেজ মানে কি? আর্ক ভোল্টেজ হচ্ছে এখানে যতক্ষণ আর্ক মেনটেন থাকবে, ঠিক আছে, এই আর্ক চলাকালীন অবস্থায় আমি এখানে যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে কি আমার আর্ক ভোল্টেজ। আর্ক যখন আমার নিভে গেল লাইন থেকে, এখানে কোনো আর আর্ক নাই, আমি এটাকে রিকম্বিনেশন করছি বা সুইপ করছি বা হাই রেজিস্ট্যান্স করছি, যা করে আর্ক নিভে ফেলছি, তখন আমি এই দুই কন্ট্যাক্টের মধ্যে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম ভোল্টেজ। ঠিক আছে? তো আর্ক নিভানোর আগে, আর্ক নিভানোর আগে বলতে যখন এই দুইটা অ্যাকচুয়ালি কানেক্টেড ছিল। আহ, আচ্ছা, দুইটা কথা আছে এখানে। একটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ আর একটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। ঠিক আছে, রিকভারি ভোল্টেজটা আমি একটু এখানে লিখে দিই, তারপরে বললে সুবিধা হবে। এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার রিকভারি ভোল্টেজ। আমি এই চিত্রটা এক্সপ্লেন করলে তোমরা বুঝে যাবা। আচ্ছা, দেখো এখানে সবুজ যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ, মানে সিস্টেম স্বাভাবিকভাবে রান করতেছে, কোনো প্রবলেম নাই, তাহলে সিস্টেমের ভোল্টেজ কেমন থাকতো? এরকম থাকতো, তাই না? আচ্ছা, এখন লাইনে আমার কি হয়, আমি যখন কারেন্ট জিরো মেথড অ্যাপ্লাই করি তখন আমি কি করি, এই যে লাইনের যে কারেন্ট, ঠিক আছে, এই ব্ল্যাক দাগটা মনে করো হচ্ছে লাইনের কারেন্ট। ঠিক আছে? তো এই লাইনের কারেন্টটা যখন এই জিরোতে চলে আসে, এই যেখানে জিরোতে আসছে, তখন আমি কি করি, ডিসকানেক্ট করে দিই না কারেন্ট জিরো মেথডে? আমি যখন ডিসকানেক্ট করে দিই তখন কি হয়, যেহেতু আমি খুব দ্রুত ডিসকানেক্ট করতে পারি না, তখন লাইনে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্ম করে, তাই না? এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা কেমন হয় দেখো, একবার বাড়ে আবার কমে, আবার বাড়ে আবার কমে, কিন্তু তার যে পিক, এই পিকটা দেখো সিস্টেমের যে জেনারেল ভোল্টেজ, সেটা যদি ম্যাক্সিমাম মান ইএন হয়, ইএম হয়, এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ম্যাক্সিমাম মান হচ্ছে তার ডাবল। সিস্টেম ভোল্টেজের চেয়েও কি ডাবল ভোল্টেজ তৈরি করে কে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা। তাহলে আমার ডাইইলেকট্রিক স্ট্রেংথ কি করতে হবে, এই রিস্ট্রাইকিং ভোল্টেজের তো সিস্টেম ভোল্টেজের ডাবল, সেই গতিতে আমাকে কি করতে হবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ তো এখানে গেইন করতে হবে। আচ্ছা, রিস্ট্রাইকিং ভোল্টেজ এখানে তৈরি হইলো, এখন আমি আস্তে আস্তে আর্ক এক্সটিংগুইশিং করার চেষ্টা করতেছি, তাহলে কি হবে, রিস্ট্রাইকিং ভোল্টেজের মান আস্তে আস্তে কমবে কমবে, আর্ক এক্সটিংগুইশ হচ্ছে। আর্ক এক্সটিংগুইশ হতে হতে আর যখন ফাইনালি এক্সটিংগুইশ হয়ে যায়, তখন কি হয়, সিস্টেমের ভোল্টেজ আবার আগের মতো ব্যাক করে আসে, এখানে কোনো আর্ক নাই, তখন কি হয়, সিস্টেমের ভোল্টেজটা আবার রিকভার করে। এই যে আর্কিং হওয়ার পরে ফাইনালি আবার যখন লাইনটা স্টেবল হয়, তখন এই সার্কিট ব্রেকারের কন্টাক্টে আমি যে ভোল্টেজটা পাই সেটাকে বলে রিকভারি ভোল্টেজ। আর এখানে যতক্ষণ আর্ক থাকে, ঠিক আছে, আর্ক তো একটা মনে করো আনসার্টেন বিষয়, কখনো আর্কের লেন্থ একরকম থাকে, আস্তে আস্তে এটাকে আমরা নিভাই, আহ, এর এরিয়া কমে বাড়ে, তাই না, আয়োনাইজড হয় ডিআয়োনাইজড হয়, এই ভোল্টেজটা ফিক্স না। আর্কের ভোল্টেজটা কেমন থাকে দেখো, আর্কটা কখনো এখান থেকে মনে করো আর্ক শুরু হয়েছে, সিস্টেমের ভোল্টেজ যখন এত, এখানে তখনই লাইনে মনে করো ফল্ট তৈরি হয়েছে, ঠিক আছে, সিস্টেম ভোল্টেজ এত, তখন আর্ক কেমন হয়, আর্ক ভোল্টেজ আস্তে আস্তে বাড়ে, আবার কমে, আবার নেগেটিভ দিকে বাড়ছে, নেগেটিভ দিকে কমতেছে। তো কারেন্ট জিরো যখন হয়েছে তখনই আমরা কি করছি, এটাকে ডিসকানেক্ট করা শুরু করছি না, তাহলে আর্ক ভোল্টেজটা এই পয়েন্ট থেকে কি আসে, এখানে চলে আসে। তো আর্কের যে ভোল্টেজ, এটা আস্তে আস্তে কি হয়, এই ভোল্টেজটা কিন্তু এই রিস্ট্রাইকিং এর দিকে চলে যায়, তাই না? তাহলে সিস্টেমের ভোল্টেজটা ডটেড লাইন দেওয়ার উদ্দেশ্য কি, এই পয়েন্ট থেকে তো ফল্ট হয়ে গেছে, তাই না? এই পয়েন্ট থেকে লাইনে ফল্ট হয়ে গেছে, এখানে পরে আর সিস্টেমের ভোল্টেজ নাই, তাহলে এই যে এতটুকু পয়েন্ট, এটাকে আমি সলিড লাইন দিতে পারি, ঠিক আছে, কারণ এতটুকু পর্যন্ত সিস্টেম ভোল্টের অস্তিত্ব ছিল। ফল্ট হয়েছে মানে কি, সিস্টেম ভোল্টেজ তো আর নাই, আমি সার্কিট ব্রেকার খোলা শুরু করছি, খোলা শুরু হইলেই কি আর্ক শুরু হয়েছে, আর্ক শুরু হয়েছে মানে কি, ভোল্টেজ না জিরো হয়েছে কিন্তু লাইনে কারেন্ট তো আছে, ব্ল্যাকটা হচ্ছে কি কারেন্ট। তাহলে এই কারেন্টটা কমে কমে যখন এই জিরোতে আসছে, কারেন্ট এখানে যখন জিরোতে আসছে, তখন ভোল্টেজ কি আর্ক ভোল্টেজ এরকম হয়ে গেছে। তো এইখানে আমি যখন লাইনটা ডিসকানেক্ট করে দিছি তখন কি হয়ে গেছে, এই যে আর্কের ভোল্টেজ,
এই ভোল্টেজটা কি হয়ে গেছে, ভোল্টেজ তো জিরো হয় নাই, কারেন্টের নামে জিরো করলাম, তখন এই ভোল্টেজটা গিয়ে আর্কের ভোল্টেজটা এরকম রিস্ট্রাইকিং ভোল্টেজের মতো ডাবল হয়ে যায়। আবার আমি আর যখন কমাইতে থাকি আস্তে আস্তে কি হয়, এই ভোল্টেজটা কমতে থাকে, কমতে কমতে আর যখন সম্পূর্ণ নিভে যায় তখন একদম লাইনের আবার সিস্টেম ভোল্টেজটা রিকভার করে। তো এটাই হচ্ছে সার্কিট ব্রেকারের বিভিন্ন যে ইম্পর্টেন্ট টার্ম গুলো আছে সেগুলা। তো এখান থেকে আমাদের কি কি জানতে হবে, এই ডেফিনেশন গুলা তোমরা একটু ইয়া করবা, যে মনে রাখবা আর্ক ভোল্টেজ কি, রিস্ট্রাইকিং ভোল্টেজ কি, রিকভারি ভোল্টেজ, কারেন্ট, এগুলা কি। ঠিক আছে, রিকভারি ভোল্টেজ হবে শুধু। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সার্কিট ব্রেকার কত প্রকার, কি কি ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার তো অনেক ধরনের আছে। অনেক হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার, SF6। এটা কি করি, আমি যখন আর্ক নিভাই তখন আমি সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসটা কি করি, সার্কিট ব্রেকার কন্ট্যাক্টের মধ্যে থ্রো করি। তো SF6 হচ্ছে তার মধ্যে আর্ক এক্সটিংগুইশিং ক্যাপাবিলিটি আছে, ও আগুন নিভাইতে পারে। তাহলে সে কি করে, ওখানে আর্কিং হতে দেয় না। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার আছে, যখন আগুন ধরলো আর্ক হচ্ছে সার্কিট ব্রেকারের ভিতরে, তখন আমি হাই স্পিড এয়ার ব্লাস্ট করি, তাহলে আয়োনাইজড পার্টিকেল গুলো কি হয়, সুইপ হয়ে যায়, নতুন এয়ার চলে আসে। ঠিক আছে, ওই ধরনের সার্কিট ব্রেকারকে বলা হয় এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তারপর অয়েল সার্কিট ব্রেকার আছে। অয়েল সার্কিট ব্রেকার হচ্ছে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট গুলো তেলের নিচে রাখি আমি। ঠিক আছে, নন ফ্লেমেবল তেল, অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের যে তেল ওইটা ইউজ করা হয়, পাইরানল। তো এই অয়েল সার্কিট ব্রেকারে কি হয়, যেহেতু তেলের নিচে থাকে, তেলে আগুন ধরতে কি লাগে, অনেক হাই ভোল্টেজ লাগে। তো এই অয়েলের নিচে থাকা অবস্থায় সার্কিট ব্রেকার কন্ট্যাক্টে কি হয় না, ওইভাবে আর্কিং হয় না। আবার ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার থাকে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে কি, আমার যে কন্ট্যাক্ট গুলো রাখলাম, এই কন্ট্যাক্ট গুলো এমন একটা চেম্বারে রাখি, এই জায়গাটা আমি ভ্যাকুয়াম করে রাখছি, এখানে কোনো আয়োনাইজ পার্টিকেল নাই। ঠিক আছে, এই জায়গাটা আয়োনাইজড করা খুবই টাফ, যেহেতু ভ্যাকুয়াম, কোনো পার্টিকেলই নাই এখানে, বাতাসের কণাও নাই। তাহলে ভ্যাকুয়াম থাকলে কি হবে, যেহেতু বাতাসের কণাই নেই, আমি অল্প একটু খুললেই কি আর্কটা এক্সটিংগুইশ হয়ে যাবে। তো ভ্যাকুয়ামও তো আমরা শতভাগ করতে পারি না, কিছু কিছু পার্টিকেল ওখানে থেকেই যায়। এই জন্য ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারও আমাদের নির্দিষ্ট একটা দূরত্বে নিতে হয়। তো এই হচ্ছে সার্কিট ব্রেকারের থিওরি। তোমরা জব এক্সামের জন্য এতটুকু থিওরি ভালো করে পড়াশোনা করলে জানলেই হবে। আহ, আর একাডেমিক পড়াশোনা হলে আরো বেশ কিছু থিওরি জানতে হয় আর কি। তো যেহেতু আমরা জব প্রিপারেশন নিচ্ছি, এতটুকু আমাদের সার্কিট ব্রেকার সংক্রান্ত নলেজ থাকলেই আমরা ভালো করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে প্রবলেম অফ সার্কিট ইন্টারাপশন। সার্কিট ইন্টারাপশন মানে আমরা যখন সার্কিট ব্রেকারকে ডিসকানেক্ট করবো তখন কিছু প্রবলেম তৈরি হয়। ঠিক আছে, সেই ইন্টারাপশনের প্রবলেমগুলো আমরা দেখব। মনে করো আমার একটা লাইন আছে, ট্রান্সমিশন লাইন অথবা ডিস্ট্রিবিউশন লাইন। এখানে আমার জেনারেটর, জেনারেটর পরে আমার এই ট্রান্সফরমার, এই যে ট্রান্সমিশন লাইন চলে গেছে একটা সার্কিট ব্রেকার দিয়ে। তো এই লাইনের কোথাও একটা ফল্ট হলো। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কিভাবে দেখতে পারি, এটাকে যদি আমরা সার্কিট করে আঁকি, তাহলে আমরা দেখবো কি, একটা জেনারেটর আছে, লাইন, যেহেতু লাইনের একটা ইন্ডাকটেন্স থাকবে তাই না এই জায়গাতে, আবার লাইনের সাথে গ্রাউন্ডের একটা ক্যাপাসিটেন্স থাকবে। সার্কিট ব্রেকার আছে, ফল্ট হলো। তো সার্কিটটা দেখতে অ্যাকচুয়ালি একটা এলসি সার্কিটের মতো। ঠিক আছে, তো এই যে এলসি সার্কিট আছে, এই এলসি সার্কিট থাকা মানেই কি, তার একটা রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ আছে। এর মানে হচ্ছে, দেখো এই রিস্ট্রাইকিং ভোল্টেজ আমরা যেটা আলোচনা করলাম, এটা যখন বাড়ে, এটা কিন্তু সময়ের সাথে বাড়ে না। তাহলে এটা বাড়ার তো একটা রেট আছে তাই না, কত রেটে বাড়তেছে, প্রতি সেকেন্ডে কতটুকু করে ভোল্টেজ এখানে বাড়তেছে, একটা রেট আছে। তো প্রতি সেকেন্ডে কতটুকু ভোল্টেজ লাইনে বাড়তেছে, এটাকে বলে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, RRRV। এটার একক হচ্ছে কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড, অর্থাৎ প্রতি মাইক্রোসেকেন্ডে কতটুকু ভোল্টেজ বাড়ে। ঠিক আছে, তো আর্কটা অ্যাকচুয়ালি কখন নিবে, আর্কটা অ্যাকচুয়ালি তখনই নিবে যখন আমার রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ এটার সাথে রেট অফ রাইজ অফ স্ট্রেংথ অফ ডাইইলেকট্রিক মিডিয়াম, স্ট্রেংথ অফ ডাইইলেকট্রিক মিডিয়াম। অর্থাৎ এই দুইটা কন্ট্যাক্টের ভিতরে ভোল্টেজ কিভাবে বাড়তেছে, আর এই দুইটা কন্ডাক্টের ভিতরে যে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, এই ডাইইলেকট্রিক মিডিয়ামের স্ট্রেংথটা কিভাবে বাড়তেছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন হয়। যখন যদি রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ বেশি হয় রেট অফ রাইজ অফ স্ট্রেংথ অফ ডাইইলেকট্রিক মিডিয়ামের চাইতে, তখন কি আর্ক সহজে নিবে না।
আর যদি ভোল্টেজের রিস্ট্যাকিং ভোল্টেজের চাইতে ডাইলেকট্রিক মিডিয়ামের স্ট্রেংথ আরো দ্রুত ডেভেলপ করতে পারি এখানে, তাহলে কি হবে, আর দ্রুত নিভে যাবে। তো ডাইলেকট্রিক মিডিয়ামের স্ট্রেংথ আমরা কিভাবে ডেভেলপ করি, ওই যে বললাম SF6 দেই, এয়ার ব্লাস্ট দেই, ভ্যাকুয়াম দেই, এগুলো দেওয়ার মাধ্যমে আমরা কি করি আসলে মিডিয়ামের ডাইলেকট্রিক স্ট্রেংথ আমরা বাড়াই। আর রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ এটা কেন, এটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি ডেভেলপ হয়। যখন আমি কন্ট্যাক্টকে আলাদা করি তখন সে তো স্পার্ক করতে চাই, তখন কন্ট্যাক্ট থেকে অটোমেটিক RRRB-টা তৈরি হয়। তো এই দুইটার মধ্যে কম্পারিজন করে কি হয়, আরেকটা ফাইনালি নিবে। তো আমরা আমাদের টার্গেট কি থাকে, আমরা রেট অফ রাইট অফ স্ট্রেংথ অফ ডাইলেকট্রিক মিডিয়াম এটাকে আমরা কি করতে চাই, অনেক বেশি রাখতে চাই RRRB-র চেয়ে। রাখতে পারলে কি করতে পারি, আমরা দ্রুত এখান থেকে আর্কটা এক্সটিংগুইশ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আর একটা বিষয় আছে কারেন্ট চপিং। অ্যাকচুয়ালি এয়ার ব্লাস্ট যে সার্কিট ব্রেকার আছে, সেখানে হচ্ছে আমাদের কারেন্ট চপিং হয়। কারেন্ট চপিংটা কি করে, আমরা যখন এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে কারেন্ট চপিং করি তখন হাই প্রেসার যখন এয়ার আমরা ব্লাস্ট করি তখন তখন সে কারেন্টকে ইন্টারাপশন করে বিফোর দ্য নিউট্রাল কারেন্ট জিরো ইজ রিচড। এই বিষয়টা অ্যাকচুয়ালি কেমন, এদিকে দেখো। আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর ছিল, আমাদের ফল্ট সার্কিট যে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ছিল তার। সাপোজ এখানে আমাদের ফল্ট হয়েছে, তাই না? এখানে আমাদের সার্কিট ব্রেকার ছিল, এল ছিল, সি ছিল, তাই না? আমি অ্যাকচুয়ালি কি করতেছি, আমি যখন লাইনকে ডিসকানেক্ট করে দিচ্ছি তখন কি এতক্ষণ পাওয়ার স্টোর ছিল এল এর ভিতরে। যখন আমি লাইনকে ডিসকানেক্ট করে দিচ্ছি এল দিয়ে, তো এই লাইন দিয়ে কারেন্ট যেতে পারতেছে না, তখন পুরা পাওয়ারটা কোথায় ট্রান্সফার হয়েছে, ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটরের মধ্যে পাওয়ারটা ট্রান্সফার হয়ে গেছে, তাই না? তখন এনার্জিটা কিভাবে ট্রান্সফার হয়েছে, এনার্জি ট্রান্সফার ফ্রম এল টু সি। ঠিক আছে, এল থেকে সি তে এনার্জি ট্রান্সফার হয়েছে। তাহলে আমরা এনার্জির ফর্মুলা যদি দেখি, আমরা কি জানি, ইন্ডাক্টরের স্টোরড এনার্জি ফর্মুলা কি ½ Li² আর ক্যাপাসিটরের স্টোরড এনার্জি ফর্মুলা ½ CV²। ঠিক আছে, এখানে তো আমরা ভি না দিয়ে ই দিছি, ভোল্টেজকে আমরা সাপোজ ই ধরলাম, তাহলে কি ½ Li² অথবা ½ CV², এই দুইটা কি হয়, একটা একটা সমান হয়। তো এখানের মধ্যে যদি তুমি দেখো এই হাফ হাফ সমান, তখন আমরা কি দেখি, ই সমান I × √/L/C। ঠিক আছে। তো এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি, আমরা যদি লাইনের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স জানি, ঠিক আছে, তাইলে আমরা লাইনে কত কারেন্ট ফ্লো হইলে কত ভোল্টেজ থাকবে এই যে ফল্টের সময়, আবার কত কারেন্ট, কত ভোল্টেজ থাকলে কতটুকু কারেন্ট লাইনে ফ্লো হইতে পারে, সেটার সম্বন্ধে আমরা কি একটা আইডিয়া করতে পারবো। তো এই হচ্ছে সার্কিট ব্রেকার মেকানিজম নিয়ে আমাদের মূল লেকচার এবং আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা সার্কিট ব্রেকারের ম্যাথ দেখব এবং সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটির ফর্মুলা, মেকিং ক্যাপাসিটি, শর্ট টাইম ক্যাপাসিটি, তারপরে অটো রিক্লোজার, শর্ট টাইম রেটিং, এই জিনিসগুলো থিওরি আলোচনা করে আমরা সার্কিট ব্রেকার সংক্রান্ত যে ম্যাথগুলো চাকরি পরীক্ষায় এসে থাকে এগুলো প্র্যাকটিস করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।